আমাদের আজকের আলোচনার বিষয় প্যানেল লিনিয়ার মডেল। এবং আমরা গত ক্লাসে কিছু বেসিক লিনিয়ার মডেলস নিয়ে আলোচনা করেছি। আজকে প্যানেল লিনিয়ার মডেলগুলোর মধ্যে ফিক্সড ইফেক্ট, র্যান্ডম ইফেক্ট এবং পোল্ড ওএলএস বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমেই পোল্ড ওএলএস। পোল্ড ওএলএস এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিক্সড ইফেক্ট এবং র্যান্ডম ইফেক্ট। এখন এই পোল্ড বলতে এখানে নো ইফেক্ট বলছি আমরা, যে এখানে কোনো ইফেক্ট নেই। কিসের ইফেক্ট নেই? আসলে এই যে ফিক্সড র্যান্ডম, আসলে কিসের ইফেক্ট? সেই ইফেক্টটা আমরা এখন আহ, জানবো আসলে কিসের ইফেক্ট এটা বলা হয়। এখন আমরা যখন আহ, আমরা কোনটাকে পুল বলি, আমরা যখন প্যানেল ডাটা ব্যবহার করি, প্যানেল ডাটার মধ্যে দুটা কম্পোনেন্ট থাকে। এটা হচ্ছে ইউনিট এবং টাইম, টাইম সিরিজ এবং হচ্ছে ইউনিট দুটা একসাথে এসে হচ্ছে প্যানেল ডাটা হচ্ছে। এখন প্যানেল ডাটার স্ট্রাকচারের মধ্যে টাইম এবং যেহেতু ইউনিট থাকতেছে, যখন আমরা পুল ব্যবহার করব তখন সে কি করবে? সে কোন এই জিনিসগুলোকে ইগনোর করে ফেলবে, যে প্যানেল স্ট্রাকচারকে সে ইগনোর করবে। মানে হচ্ছে তারা এই সে যখন হচ্ছে মডেলটা কনসিডার হবে, মানে মডেলটা রান হবে, তখন ইউনিট এবং টাইমকে সে কেয়ার করবে না। তখন সে কি করবে? সব যে ডাটা সেটটা আছে, ফুল ডাটা সেটটাকে সে উম, একটা ক্রস সেকশনাল ডাটা সেট হিসেবে বিবেচনা করবে। ডাটাটা ইম্পোর্ট দিই, ডাটা সেট প্যানেল। এখন এটা হচ্ছে প্যানেল ডাটা। প্যানেল ডাটার মধ্যে কান্ট্রি এবং আইডি, আমরা আইডি, কান্ট্রি আইডি বা কান্ট্রি, এবং হচ্ছে ইয়ার। এখন ক্রস সেকশনাল ডাটার ক্ষেত্রে কি? ক্রস সেকশনাল ডাটার ক্ষেত্রে এই কোনো বিষয়ই থাকে না, টাইম থাকে না, অথবা এবং হচ্ছে এখানে শুধু কান্ট্রি। কান্ট্রি বলতে হচ্ছে প্রত্যেকটা রোকে সে একটা করে অবজারভেশন ধরে। ধর আপনি হচ্ছে প্রত্যেকটা রোকে একটা কান্ট্রি হিসেবে ধরে নেবে। কখন? যখন আমরা পুল পুল মডেল ব্যবহার করব। এখন পুল এবং শুধু ওএলএস এবং হচ্ছে পুলড ওএলএস, কেন এটাকে আমি আসলে বলছি? ওএলএস এবং পুল পুল আমরা যখন এটা প্যানেল ডাটার মধ্যে শুধু ওএলএস রিগ্রেশন রান করতেছি, ওএলএস বলতে হচ্ছে লিনিয়ার মডেলটা ব্যবহার করতেছি, বেসিক লিনিয়ার মডেল যেটা, সেটা তখন ওইটাকে আমরা পুল বলতেছি। এখন সেই পুল ওএলএস মানে হচ্ছে যে মানে বেসিক রিগ্রেশন, যেটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন। সিম্পল লিনিয়ার রিগ্রেশন আসলে অ্যাজাম্পশন গুলো আমরা জানি, গাউস মার্কোভের যে অ্যাজাম্পশন গুলো আছে সেগুলোই এগুলা। কিন্তু এখানে আমরা প্যানেল ডাটা যেহেতু ব্যবহার করতেছি, সেখানে দু একটা অ্যাজাম্পশন আসলে অ্যাড করা হয়েছে, যেমন নো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ম্যাটার। মানে কিসের ডিফারেন্স? আমরা যদি কান্ট্রির, আমরা তো এখানে ডাটা সেট দেখলাম, ডাটা সেটের মধ্যে সে ম্যাটার করতেছে না, তার কাছে আলাদা আলাদা কান্ট্রি থাকলে কি, আলাদা না থাকলে কি। এবং নো আনঅবজার্ভ কান্ট্রি স্পেসিফিক ইফেক্ট। এখন যেহেতু প্যানেল ডাটা, প্যানেল ডাটার মধ্যে প্রত্যেকটা কান্ট্রি আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে এবং তাদের ইন্টারনাল পলিসি গুলো আলাদা আলাদা। এই যে পলিসি এদের কাছে এটা ম্যাটার না, সেটা পুলের কাছে। এবং অ্যাজ ইউজুয়াল নো ক্রস সেকশনাল ডিপেন্ডেন্স, এবং হেটারোস্কেডাস্টিসিটি, নো হেটারোস্কেডাস্টিসিটি, এবং নো অটো কোরিলেশন, এবং স্ট্রিক্ট এক্সোজেনাস। মানে হচ্ছে যে এন্ডোজেনিটি থাকা যাবে না, মানে রিভার্স কজালিটি থাকা যাবে না, অথবা আমরা যদি বলি এটাকে যে এরোটামের রিলেশন কার সাথে থাকা যাবে না? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর সাথে থাকা যাবে না, মানে রিগ্রেসর বা প্রেডিক্টরের সাথে থাকা যাবে না। এই শর্তগুলো মানলেই হচ্ছে যে রেজাল্ট আসবে সেটা একটা ইফিশিয়েন্ট রেজাল্ট। এখন যেহেতু, আচ্ছা এটা তো আমরা দেখলামই, এটা হচ্ছে বেসিক মডেল। আচ্ছা, তাহলে পার্থক্য, পুল পুলড ওয়েলেস, তারপর ফিক্সড ইফেক্ট রিগ্রেশন, র্যান্ডম ইফেক্ট রিগ্রেশন, এই চেঞ্জটুকু শুধু এখানেই হবে। এখন চেঞ্জ বলতে এখানে মানে যত কিছু ইফেক্ট, মানে সবকিছু কিন্তু এই এরোটাকে ঘিরেই হয়। এখন পুলড ওয়েলেসে কি হয়? পুলড ওয়েলেসে আমরা জানি যে আমরা যখন সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলটা লিখি, ইকুয়েশনটা লিখি, তখন দেখা যায় যে আমরা লিখি ওয়াই ইকুয়াল এটা এরোটাম, আমরা এটা এপসিলন দিয়েও লিখতে পারি, বা যে যে কোনো একটা লিখলেই হয়। সেখানে আমরা বলতেছি কি, এখানে একটা শর্ত দেখলাম যে এই যে এখানে যে আনঅবজার্ভ আনঅবজার্ভ যে ফ্যাক্টরগুলো আছে, আনমডেল ফ্যাক্টর, যেগুলো আমরা রিগ্রেশন মডেলে কনসিডার করি না, সেই ফ্যাক্টরগুলোর সাথে এইখানে কোনো রিলেশনশিপ থাকা যাবে না। মানে কার? এই যে এটার মানে এক্স এর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো যেগুলো আমরা নিয়েছি এবং হচ্ছে যেগুলো আমরা নিই নি, এই দুটোর মধ্যে সম্পর্ক থাকা যাবে না। এটার হচ্ছে অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন হচ্ছে কার? ওএলএস মডেলের, পুলড ওএলএস মডেলের। মানে হচ্ছে যত ধরনের ইফেক্ট মানে এরর আছে,
আমরা যত ধরনের এরর থাকবে সবগুলো কিন্তু এটার মধ্যে ঢুকে যাবে। আমরা এখানে নিলাম যে কোনো, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু ভেরিয়েবল আছে। এখানে ভেরিয়েবল গুলো যখন আমরা নিব, এর বাইরে যে আনমডেল ফ্যাক্টর গুলো থাকবে সেগুলো হচ্ছে কোথায় চলে যাবে, এরোটামে চলে যাবে। আচ্ছা, আমরা এটা রান না করি, আমরা জানি পোর্ট ওএলএসটা। এখন হচ্ছে সমস্যা আসলে কোথায়, পোর্ট ওএলএস এর সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে আনঅবজার্ভ হেটেরোজেনিটিতে। এখন আমরা কি জানি যে প্যানেল ডাটার ক্ষেত্রে যখন একাধিক কান্ট্রি ব্যবহার হয়, কান্ট্রিগুলা সবগুলা কান্ট্রির ইন্টারনাল ফ্যাক্টর, তাদের পলিসি এবং যে কোনো ধরনের মনিটারি পলিসি হোক বা আদার্স পলিসি হোক বা গভর্নেন্স হোক, সবগুলা কিন্তু আলাদা। তো আলাদা হওয়ার কারণে আহ, কি হয়, যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে নিই যে বাংলাদেশের জিডিপি বা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়ানো বা কম বাড়ার জন্য মানে যে ফ্যাক্টরগুলা এফেক্ট ফেলে, সেগুলো কি একইভাবে বা নেপাল বা ইন্ডিয়ার ক্ষেত্রে হয়? না, এটা হয় না, কারণ সব সব কান্ট্রি আলাদা আলাদা ইনস্টিটিউশন এবং গভর্নমেন্ট থাকে। তো সেগুলোর কারণে আসলে এগুলা ভেরি করে। একইভাবে আমরা যদি ফার্ম লেভেলের চিন্তা করি, ফার্ম লেভেলের ক্ষেত্রেও আলাদা আলাদা ফার্মের পলিসি থাকে বা ম্যানেজারিয়াল সিস্টেম থাকে, এই জন্য এগুলো আলাদা হয়। এই বিষয়টা কিন্তু ওএলএস আসলে কনসিডার করে না। এটা হচ্ছে মেইন প্রবলেম। এখন এই যে এখানে এখন এখন ট্রু আমাদের যে প্যানেল মডেলটা আছে, মডেলটা আসলে দেখতে কিরকম হয়? আমরা নর্মালি হচ্ছে ওয়েলের যেটা কি দেখলাম, সরাসরি ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স প্লাস প্লাস, আমরা এটা দেখলাম। অথবা হচ্ছে আমরা যদি এটা না লিখি, এটা যেখানে এটা ব্যবহার করছি এটাই লিখি, এটা। তো এখন হচ্ছে এরর টার্ম। এরর টার্মটা আসলে, এরর টার্মের মধ্যে প্যানেল ডাটার কি কি থাকে? দুটা কম্পোনেন্ট থাকতেছে এখানে। আমরা দুটা কম্পোনেন্ট মিলে এখানে হচ্ছে আসলে এই দুটা কম্পোনেন্ট আসলে কি, কেন আমরা এটা এভাবে লিখতেছি? তো দুটা কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে, এখানে আমরা লিখেছি এই অংশটা দিয়ে বোঝাচ্ছে, এই অংশটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কান্ট্রি স্পেসিফিক ইফেক্ট। কান্ট্রি স্পেসিফিক ইফেক্ট বলতে আমরা যেগুলো একটু আগেই বললাম, যে ফ্যাক্টরগুলো মানে ইন্টারনাল ফ্যাক্টরের যে ইফেক্ট, পলিসি হোক আর জিওগ্রাফিক্যাল ইস্যুই হোক, অথবা কান্ট্রি স্পেসিফিক স্পেসিফিক যে কোনো বিষয় হোক না কেন, যে ইফেক্ট আছে কোথায়, মানে আমাদের যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোর মধ্যে, তখন সেই সেই বিষয়গুলো হচ্ছে এরর টার্মের মধ্যে যে থাকে। আমরা আমরা তো যখন মডেল একটা রান করতেছি, তো কথার কথা হচ্ছে জিডিপির সাথে যদি আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই অথবা প্লাস হচ্ছে ডিসিপিএস, ডোমেস্টিক ক্রেডিট আমরা যদি ব্যবহার করি, অথবা আবার আরো যদি এডুকেশন নিয়ে আসি, আমরা যাই করি না কেন, আমরা কিন্তু হচ্ছে কান্ট্রি স্পেসিফিক ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো কিন্তু ক্যাপচার করতে পারবো না ভেরিয়েবলের মধ্যে দিয়ে। তো আমরা যেহেতু ক্যাপচার করতে পারতেছি না, এর মানে এই নয় যে এখানে কোনো ইফেক্ট নাই। কান্ট্রি স্পেসিফিক ফ্যাক্টরের ইফেক্ট আছে, সেটা আমরা ক্যাপচার করতে পারতেছি না। So আমরা যেটা ক্যাপচার করতে পারছি না সেটা কোথায় চলে যাবে? সেটা হচ্ছে এরর টার্মে চলে যাবে, সেখানে এখানে চলে যাবে। তো এরর টার্মে চলে গেল। তো এখন আমরা এটাকে বলতেছি কান্ট্রি স্পেসিফিক ফ্যাক্টর, এবং এখানে বলতেছি এটা এটা হচ্ছে টেম্পোরারি শক। তাই এখানে দুইটা বিষয় আসতেছে, একটা কান্ট্রির মধ্যে কান্ট্রি স্পেসিফিক ফ্যাক্টর এবং হচ্ছে ওই কান্ট্রির আবার টেম্পোরারি শক। টেম্পোরারি শক বলতে হচ্ছে হঠাৎ কোনো বছরের কোনো পলিসি চেঞ্জ হতে পারে, অথবা কোনো আহ, বিশেষ কারণে, যেমন হচ্ছে ইলেকশন ইয়ার হোক অথবা ডিজাস্টার হোক, বা এই ধরনের যে টেম্পোরারি শক আছে, সেই বিষয়গুলো হচ্ছে আমরা ক্যাপচার করতে পারি না ভেরিয়েবলের মধ্যে দিয়ে। তখন সেগুলো চলে যায় হচ্ছে এরোটামে। তো এখন এখানে কি থাকলো, একটা পার্মানেন্ট বিষয় এবং আরেকটা হচ্ছে টেম্পোরারি বিষয়। তো এই দুটো মিলেই হচ্ছে এরোটাম, সেটা হচ্ছে প্যানেল ডাটার ক্ষেত্রে। আমরা এগুলোই আলোচনা করতেছিলাম। আমাদের যে কান্ট্রি স্পেসিফিক যে ফ্যাক্টরগুলো আছে সেটা কিন্তু সময়ের সাথে আসলে চেঞ্জ হয় না, এগুলো ফিক্সড থাকে উম, লম্বা সময়ের জন্য। তাহলে এগুলো তো আমরা আলোচনা করলাম। কান্ট্রি লেভেল প্যানেল যদি আমরা ব্যবহার করি, সেখানে ইনস্টিটিউশন, জিওগ্রাফি, কালচার এবং লং রান ডেভেলপমেন্ট সেগুলো আলাদা আলাদা হয়ে থাকে প্রত্যেকটা কান্ট্রির জন্য। ফার্ম লেভেলের ডাটা যদি ব্যবহার করি, তাহলে ম্যানেজারিয়াল কোয়ালিটি, টেকনোলজি লেভেল এবং কর্পোরেট কালচার এগুলো ডিফারেন্ট হয়ে থাকে। এগুলোর উপর ভিত্তি করে কিন্তু ধরি যে যদি কোম্পানি ডাটার চিন্তা করি, তাহলে অ্যাসেট অথবা হচ্ছে রিটার্ন, এগুলো কিন্তু চেঞ্জ হয়। এবং হচ্ছে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এবিলিটি, মোটিভেশন এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এগুলো ডিফার করে। এগুলো আমরা কখনোই ক্যাপচার করতে পারি না ভেরিয়েবলের দ্বারা। এবং আরেকটাকে বলছিলাম আমরা টেম্পোরারি শক, এটার নাম হচ্ছে ইডিওসিনক্রাটিক এরর। আর র্যান্ডম শক, এটা টাইম এবং ইন্ডিভিজুয়াল বলতে এখানে কান্ট্রি কান্ট্রি হতে পারে, অথবা হচ্ছে ফার্ম হতে পারে, এগুলোর উপর ডিপেন্ড করে। তো দুইটা বিষয় মিলেই হচ্ছে শক। এখন যেহেতু পোর্ট পোর্ট এগুলোকে কনসিডার করতে পারে না, ও সরাসরি হচ্ছে যাই আসুক সে এটার মধ্যে ঢুকায় দেয়, এররের মধ্যে। তো হ্যাঁ, এখন যদি সংক্ষেপে একটু বলতেন, মানে আসলে বুট ওএলএস কখন ইউজ করবো?
আচ্ছা, পুলড ওএলএস কখন ব্যবহার করব আর কখন ফিক্সড ইফেক্ট ব্যবহার করব, এই বিষয়টা আসলে আম, এটা আমরা বলতে পারবো না। এটা বলে দিবে হচ্ছে মডেল বা টেস্ট। টেস্ট বলে দিবে যে হচ্ছে আমরা কোনটা ব্যবহার করব। সেই বিষয়গুলো আমরা একে একে যাচ্ছি। আমরা জাস্ট একটু বেসিকটা জানতে চাচ্ছি যে আসলে এখানে ইরোরের যে ডিফারেন্সটা, সেই বিষয়টা আমরা এখন জাস্ট এতক্ষণ থেকে বোঝার চেষ্টা করতেছি। এটা হচ্ছে পার্মানেন্ট এরর, এটা হচ্ছে টেম্পোরারি এরর, এই দুটো মিলেই হচ্ছে এরর টার্ম। এখন কেন প্রবলেম, এটা একটু আমরা একটু ম্যাথমেটিক্যালি বা একটু কন্ডিশন দিয়ে আসলে বোঝার চেষ্টা করি, বা আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো ঘুরে ঘুরে আসবে। যেমন আমরা কি জানি যে এরর টার্মের সাথে আহ, সেটা ওয়েলএস বলতেছে, ওয়েলএস কি বলতেছে, ওয়েলএস বলতেছে এরর টার্মের সাথে হচ্ছে সম্পর্কটা কি হবে, থাকা আসলে ইয়ে করতে হবে, মানে এরর টার্মের সাথে আসলে সম্পর্ক থাকা যাবে না, একদম জিরো হবে, কোনো রিলেশনশিপ থাকবে না। কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করেন, যখন আমরা এখানে বলতেছি এটা হচ্ছে ওয়েলএস এর অ্যাজাম্পশন, কিন্তু আসলে যখন কান্ট্রি স্পেসিফিক ফ্যাক্টরের কথা বলতেছি আমরা, কান্ট্রি স্পেসিফিক ফ্যাক্টরকে কি আমরা কখনো ইগনোর করতে পারবো? পারবো না। আমরা যদি হচ্ছে আমাদের যে ফ্যাক্টরগুলো আছে, কান্ট্রি স্পেসিফিক ইফেক্টগুলো আছে, সেগুলো কিন্তু আমরা ইগনোর করতে পারবো না। তার মানে হচ্ছে কি, আমার কান্ট্রি স্পেসিফিক ফ্যাক্টরের সাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর রিলেশনশিপ আছে। তো সেটা আসলে আমরা কখনো অ্যাভয়েড করতে পারবো না। আমরা যদি মনে করি যে আহ, হঠাৎ পলিসি চেঞ্জ বা হচ্ছে প্যান্ডেমিক বা আদার্স যে উম, শকগুলো আছে, কমন শক কিছু আছে, ডিজাস্টার বা আদার্স পলিসি চেঞ্জের বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু আর ভেরিয়েবলের মধ্যে ইফেক্ট না ফেলতেও পারে, যেহেতু এগুলো টেম্পোরারি শক, সেটা ওকে আছে। কিন্তু আমরা এটাকে, এই যে 2 নম্বর যে কন্ডিশন আছে, সেই 2 নম্বর কন্ডিশনটা আসলে কখনো আমরা ওভারলোক করতে পারবো না। এটা কখনোই হচ্ছে যায় না, এটা আনরিয়ালিস্টিক। কারণ হচ্ছে কান্ট্রি স্পেসিফিক মানে হিডেন যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, সেগুলো ইফেক্ট থাকবেই। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এবং ইকোনমিক গ্রোথে। দেখা যাচ্ছে যে রিচ কান্ট্রি যেগুলো আছে সেগুলোর মধ্যে সেগুলোর কিন্তু গভর্নেন্স মানে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অনেক ভালো। তো ইনস্টিটিউশনাল কোয়ালিটি ভালো হলেই বা গুড গভর্নেন্স থাকলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বেশি আসবে দেশের মধ্যে। তো এখন আমরা এখান থেকেই তো বুঝতে পারতেছি যে ইন্টারনাল যে ফ্যাক্টর গুলো আছে সেগুলো ভেরিয়েবলের মধ্যে ইফেক্ট ফেলে। তো সেটা কখনোই হচ্ছে আনকোরিলেটেড হতে পারে না এরোটামের সাথে, মানে আমাদের হচ্ছে রিগ্রেসরের সাথে। এখন এই যে পুলড যেহেতু এই বিষয়টাকে কনসিডার করতেছে না, আলাদা করে দেখতেছে না, সেক্ষেত্রে এটার সমাধান হিসেবে চলে আসে যে ফিক্সড ইফেক্ট মডেল। এখন ফিক্সড ইফেক্ট মডেল আমাদের যদি, আচ্ছা আমি প্রথম প্রথম আমি আপনার প্রশ্নের অর্ধেক আনসার দিয়ে রাখি আপাতত। আমরা যখন মনে করব যে কান্ট্রি স্পেসিফিক ইফেক্ট বা টেম্পোরারি শকের কোনো ইফেক্ট নেই আমাদের ডেটার মধ্যে, তখন কিন্তু আমরা পুলড ওএলএস ব্যবহার করতে পারবো। এখন আমরা যদি মনে করি যে কান্ট্রি স্পেসিফিক ফ্যাক্টর আছে, তো সেক্ষেত্রে আমরা ফিক্সড ইফেক্টে আমরা আমাদের চাইতে হবে। ফিক্সড ইফেক্ট এই বিষয়টা কনসিডার করে। অল্প কথায় তো সবই আলোচনা করে শেষ করে ফেলছি। আচ্ছা যাই হোক, তারপর আবার বলি। এখন যদি ম্যাক্রো ইকোনমিক ডাটা নিয়ে আমরা কাজ করি, তো সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ইফেক্ট থাকে। তো এই যে ইফেক্ট গুলো আছে, ইফেক্ট গুলো তখন কি করে, ইফেক্ট গুলো যে আমাদের ইম্প্যাক্ট ফেলতেছে, তো মডেলটা, আমাদের ফিক্সড ইফেক্ট মডেলটা সেটা কি করবে, সেই মডেলগুলো মানে সেই ইফেক্ট গুলোকে আসলে বাদ দিয়ে দিবে না, কিন্তু সেগুলো ইগনোর করবে না, কিন্তু সেগুলোকে কন্ট্রোল করবে। কন্ট্রোল করার মাধ্যমে আহ, একটা রেজাল্ট নিয়ে আসবে। সেগুলো হচ্ছে কন্ট্রোল আসলে কিভাবে করবে, যেমন ফিক্সড ইফেক্ট মডেলটা কি করবে, এই যে কান্ট্রির মধ্যেই যে একটা অ্যানালাইসিস করবে, মানে একটা দেখবে যে আহ, আচ্ছা আমি এক্সাম্পল দিয়ে দিই। দেখা গেল যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের সাথে জিডিপির একটা সম্পর্ক দেখাবে, জিডিপির একটা সম্পর্ক দেখাবে। তো এখন কি করবে সেটা, এখানে তো ধরেন যে কথার কথা 50টা কান্ট্রির আমাদের ডেটা নেওয়া আছে। তো 50টা কান্ট্রির প্রত্যেকটা কান্ট্রি আলাদা আলাদা ভাবে কি করবে, ফিক্সড ইফেক্ট মডেল ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এন্ড জিডিপির সাথে রিলেশনশিপ বের করবে। করার পর দেখবে যে আসলেই যে ওই প্রত্যেকটা কান্ট্রির ফরেন ডিরেক্ট বাড়ার সাথে সাথে কি জিডিপি আসলে বাড়তেছে কিনা সেটা সেটা সে ক্যালকুলেট করবে। সে আসলে সবগুলা কে একত্রে করে যে শুধু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাড়লেই জিডিপি বাড়বে বিষয়টা এটা ক্যালকুলেশন করবে না, এটা প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা করে করবে। এই কাজটা হচ্ছে ফিক্সড ইফেক্ট মডেল করে। এই জন্য এটাকে বলতেছে উইথিন মডেল বলা হয়। ফিক্সড ইফেক্টে উইথিন এস্টিমেটর বলা হয় এই জন্য যে হচ্ছে সে ওই
সেম কান্ট্রির মধ্যে কম্পারিজন করবে, যেমন পাস্ট ডাটার সাথে সে তার মানে হিস্টোরিক্যাল ডাটাগুলোর মধ্যে সে কম্পারিজন আসলে করবে। এখন কিভাবে কন্ট্রোল করে হচ্ছে ফিক্সড ইফেক্ট মডেলটা কান্ট্রি স্পেসিফিক ফ্যাক্টরগুলো। প্রথমে সে কি করে, আহ, প্রথমেই হচ্ছে অ্যাভারেজ করে নেয় কোনটাকে, আমাদের যে মডেলগুলোকে মানে আমরা যে ডাটাগুলো ব্যবহার করতেছি সেগুলোকে অ্যাভারেজ করে নেয়, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে অ্যাভারেজ করে নেয়। এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা এই দুটাকে কিন্তু এরর টার্ম বলতেছি, এরর এরর বলতেছি। এররের মধ্যে দেখা গেল যে এই জিনিসটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। এই টেম্পোরারি যে শকটা, সেই এই টেম্পোরারি শকের চেঞ্জ যেহেতু হয়, এটার কিন্তু অটোমেটিক অ্যাভারেজ হয়ে যাবে। এবং আরেকটা আমরা যেটা বলতেছি কান্ট্রি স্পেসিফিক ইফেক্ট, মানে আনঅবজার্ভ হেটেরোজেনিটি, এই জিনিসটা কিন্তু কখনো মানে চেঞ্জ হয় না। আমার কান্ট্রির কালচার তো চেঞ্জ হবে না, জিওগ্রাফি তো আসলে চেঞ্জ হওয়ার সুযোগ নেই। বা পলিসি, যদি আমাদের যেটা পলিসি আছে সেটা কি হঠাৎ করে সবগুলো পলিসি চেঞ্জ হয়ে একটা ডিফারেন্ট পলিসিতে চলে যাবে? হবে না। তো এই জন্য এগুলাকে ফিক্সড ধরা হয়, এটার কোনো পরিবর্তন নাই। যখন অ্যাভারেজ করা হয়েছে দেখেন সবগুলো অ্যাভারেজ হয়ে গেছে, কিন্তু এইটা অ্যাভারেজ হয়নি। এবং সেই অ্যাভারেজ ভ্যালু মানে অ্যাকচুয়াল ভ্যালু থেকে এবং অ্যাভারেজ ভ্যালুগুলোকে মাইনাস করে দেওয়া হয়েছে। মাইনাস করে দেওয়ার পর উম, দেখেন মাইনাস করে দেওয়া হয়ে গেছে, তখন এটার সঙ্গে এটার একটু মাইনাস হয়ে যাওয়ার কারণে এটা মিনিমাইজ হয়ে গেছে। তখন অ্যাকচুয়াল যে ট্রান্সফরমেশন যেটা, সেটা মানে ট্রান্সফরমেশন হওয়ার পর এটা কিন্তু এরকম হবে ইকুয়েশনটা। তো এখন আমরা এই কথাটা বলছিলাম এর আগে, যে ইফ দ্য কান্ট্রি রিসিভ মোর ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দেন ইটস ওন হিস্টোরিক্যাল অ্যাভারেজ, ডাজ ইট ডাজ ইট জিডিপি ইনক্রিজ। মানে হচ্ছে আমরা তো বললাম যে হিস্টোরিক্যাল অ্যাভারেজ বলতে হচ্ছে পাস্ট ডাটার, মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের, ধরেন যে এখানে 2015 থেকে 2025, এই যে এই হিস্টোরিক্যাল ডাটার মধ্যে কি হবে, ক্যালকুলেশন করে প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা ভাবে একটা রেজাল্ট চলে আসবে। এখন ওয়েলএস সেটা কি করতো, সে কিন্তু একত্রে সকল ডাটা সেটকে একটা ডাটা সেট হিসেবে ধরে, মানে সকল কান্ট্রিকে একটা আলাদা আলাদা কান্ট্রি হিসেবে ধরে, মানে ক্রস সেকশনাল ডাটার মতো করে সেটা ক্যালকুলেশন করে বলতো যে ফরেন ডিরেক্ট বাড়লে কি জিডিপি বাড়ে কি বাড়ে না। তো এখন ফিক্সড ইফেক্ট মডেলটা আসলে কিভাবে আমরা রান করব, এর আগে আমরা রান করেছিলাম ফিক্সড ইফেক্ট মডেল। তো ফিক্সড ইফেক্ট মডেল রান করার জন্য টাইম সেট করে নিতে হবে, এক্সটি সেট। আচ্ছা, আপনারা শুধু কনসেপ্টটা বুঝছেন তো নাকি? ফিক্সড ইফেক্ট মানে দুটা যে ইরোর আছে সেই ইরোরের কনসেপ্টটা আসলে বোঝা গেছে কিনা? আচ্ছা, ফিক্সড ইফেক্ট রিগ্রেশন রান করার জন্য এক্সটি রেক, তারপর হচ্ছে আমরা দিব, এরপর আমরা দেব ফিক্সড ইফেক্ট এফি। আচ্ছা রিজভি স্যার, আপনি কোন বিষয়টা আসলে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে চাচ্ছিলেন, একটু জানালে ভালো হয়। এখন আমরা যে রেজাল্টটা পাইলাম এখানে, এটা হচ্ছে ফিক্সড ইফেক্ট রিগ্রেশন মডেল। এখানে আমরা একটা নর্মাল রিগ্রেশন গুলোর মতোই একটা রেজাল্ট পাইলাম। রেজাল্টের মধ্যে সেখানে আচ্ছা ওকে, ফিক্সড ইফেক্ট মডেলটা আসলে এক্সাম্পল দিয়ে, আচ্ছা আমরা সহজে একটা জিনিস বুঝি, যে এতক্ষণ থেকে আমরা যতগুলো কথা বললাম সবগুলো কথা কিন্তু এরর টার্ম নিয়ে কথা বলেছি। এরর টার্ম, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তারপর আমরা বলতেছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, এবং হচ্ছে এরর টার্ম, এরর টার্ম আমরা এটাকে বলতেছি। এখন এটা হচ্ছে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন লিখলাম, এতক্ষণ যেটা লিখলাম সিম্পল লিনিয়ার রিগ্রেশন। এইখানে আমরা শুধু সিম্পল লিনিয়ার রিগ্রেশনের জায়গায় আমরা যখন প্যানেল প্যানেল ডাটার কথা চিন্তা করতেছি,
যে প্যানেল ডাটার যে কান্ট্রি স্পেসিফিক যে ইফেক্ট আছে, বা হচ্ছে ফার্ম স্পেসিফিক বা ইন্ডিভিজুয়াল স্পেসিফিক যে ইফেক্ট গুলো আছে, সেগুলো আসলে কনসিডার করে ফিক্সড ইফেক্ট মডেল। এই জন্য আমরা এই দুটাকে আলাদা, মানে এরর টার্মকে আলাদা করতেছি। এটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা দিয়ে প্লাস হচ্ছে এটা, আমরা এটাকে বলতেছি পার্মানেন্ট, পার্মানেন্ট ইফেক্ট, যেটা হচ্ছে চেঞ্জ করা যায় না। আমরা যে মডেলটা লিখলাম এই মডেলে কিন্তু আহ, শুধু কন্টিনিউয়াস ভেরিয়েবল, আমরা কন্টিনিউয়াস ডাটা বা হচ্ছে কোনো ডাটা দিয়ে মেজার করতে পারি এমন ভেরিয়েবল নিয়ে আসছি। কিন্তু এখানে যে ইফেক্ট বলতেছি আমরা, সেই যে পার্মানেন্ট ইফেক্ট বা কান্ট্রি স্পেসিফিক ইফেক্ট হতে পারে হচ্ছে, কথার কথা হচ্ছে জিডিপি, জিডিপি বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের যে এক্সাম্পলটা আমরা দিলাম, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের উপর আসলে কি ধরনের ইফেক্ট ফেলে, আমরা ধরে নিলাম যে ইনস্টিটিউশনাল কোয়ালিটি বা একটা গুড গভর্নমেন্ট, একটা গভর্নমেন্টের কোয়ালিটির উপর নির্ভর করবে কিন্তু দেশের মধ্যে ফরেন ডিরেক্ট আসবে কিনা। যেমন হচ্ছে আমরা যদি বাংলাদেশের কথাই চিন্তা করি, ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু মোটামুটি চেষ্টা করেছে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আসার জন্য। হয়তো স্টেবল গভর্নমেন্ট না থাকার কারণে খুব বেশি একটা ফরেন ডাইরেক্ট বাংলাদেশের মধ্যে আসেনি। তো এই এই যে বিষয়টা, যে এই যে কেন আসেনি, এই কারণটাই হচ্ছে আমাদের পলিসি, বা এটাকে আমরা টেম্পোরারি শকও বলা যেতে পারে, বাট আমরা যেহেতু লং টার্মের কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে এটা কান্ট্রি ইফেক্ট, আমরা ইফেক্টও দেখতে পারি। বা একটা বাংলাদেশের মতো একটা করাপ্টেড কান্ট্রিতে অনেকেই ইনভেস্ট করতে চায় না। তো সেটা এই যে মানে করাপশন যেটা, সেটা কিন্তু হচ্ছে আমাদের ইন্টারনাল ফ্যাক্টর। সেই ফ্যাক্টরটা কিন্তু হচ্ছে এই এরর, ওইটাকে আমরা হচ্ছে ক্যাপচার করতে পারি না। এবং হচ্ছে যে টেম্পোরারি শক যদি আমরা বলি, যে গভর্নমেন্ট চেঞ্জ বা ইলেকশন ইয়ার, ইলেকশনের পরে আমরা অনেকেই ভাবতে পারি যে ইলেকশনের পরেই আমরা হচ্ছে ইনভেস্ট করব, যে এই যে ইলেকশনের পরে ইনভেস্ট করব এই যে ইন্টেনশনটা, এটা কিন্তু হচ্ছে টেম্পোরারি একটা শক। এই বিষয়গুলো তো আমরা ক্যাপচার করতে পারি না, এই জন্য এগুলো হচ্ছে এরর টার্মের মধ্যে আলাদাভাবে চলে যায়। তো এখন এই বিষয়টাকে আমরা আমরা কি করছি, ফিক্সড ইফেক্ট এই বিষয়টাকে হচ্ছে কন্ট্রোল করে ফেলে। এই ইফেক্টটাকে কিভাবে কন্ট্রোল করে, আমরা তো এখানে একটু ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করলাম। প্রথমে কি করে, আর আমরা ধরেন যে একটা ভেরিয়েবল নিলাম এখানে, এখানে যে ভেরিয়েবল গুলো ব্যবহার করা হয়েছে, সেই ভেরিয়েবল গুলো হচ্ছে প্রথমেই ডাটাগুলো কি হবে, এখানে আপনি দেখেন এগুলোর কিন্তু অ্যাভারেজ একটা, এই যে আর্জেন্টিনার অ্যাভারেজ হবে আগে, তারপর হচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাভারেজ, তারপর হচ্ছে বাংলাদেশের অ্যাভারেজ, অ্যাভারেজ করে কিন্তু এখানে একটা একটা করে এই যে মানে আর্জেন্টিনার কয়েকটা সাল মিলে কিন্তু একটা অ্যাভারেজ চলে আসবে। এই আবার হচ্ছে আমরা কি করতেছি, এই অ্যাকচুয়াল ভ্যালু থেকে এই অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে মাইনাস করে দিতেছি। মাইনাস করে দেওয়ার কারণে যে আমরা আমরা তো বলতেছি যে কান্ট্রি স্পেসিফিক ইফেক্ট, এই জিনিসটা তখনই মিনিমাইজ হয়ে যাচ্ছে। কিভাবে, আমাদের অ্যাকচুয়াল ভ্যালু থেকে যখন অ্যাভারেজ ভ্যালু বাদ দিয়ে দিচ্ছি, তখন কিন্তু হচ্ছে এই জিনিসটা সাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। তো এটা যদি হচ্ছে বাদ চলে যায় ইয়া থেকে, মডেল থেকে, তাহলে এটা কন্ট্রোল হয়ে গেল না। সেই বিষয়টা আসলে ফিক্সড ইফেক্ট। এখন ফিক্সড ইফেক্ট রান করার পর আমরা যে একটা রেজাল্ট পাইলাম, এখানে রেজাল্ট পাইলাম, যদিও হচ্ছে সবগুলো ইনসিগনিফিকেন্ট আসছে। তো যাই হোক, সিগনিফিকেন্ট ইনসিগনিফিকেন্টের বিষয় তো আমরা জানি আগে থেকেই। এখন আমরা এখানে একটা বিষয় খেয়াল করি যে নাম্বার অফ অবজারভেশন, নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 472টা, মানে হচ্ছে আমাদের ডাটার যে অবজারভেশন আছে আহ, সেগুলা 172টা টোটাল অবজারভেশন, এগুলো এভাবে রো গুলা হচ্ছে 172টা আছে। এবং এখানে নাম্বার অফ গ্রুপ বলতে এখানে নাম্বার অফ কান্ট্রি, কান্ট্রি বোঝাচ্ছে, এখানে কয়টা কান্ট্রির ডাটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি, এখানে হচ্ছে 59। এবং আহ, এখানে আমরা এফ দেখতে পাচ্ছি, যেমন আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশনে এফ কে যেভাবে চিন্তা করতাম একইভাবে কিন্তু এখানেও এফ কে চিন্তা করবো, যে ওভারঅল সিগনিফিকেন্সের বিষয়টা এখানে আসবে। এখানে আরেকটা বিষয় আর স্কোয়ার আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশনে দেখেছি যে সিম্পল লিনিয়ার রিগ্রেশনে একটা আর স্কোয়ার আমরা পাচ্ছি, আর তারপর পাচ্ছি যে অ্যাডজাস্টেড আর স্কোয়ার। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিক্সড ইফেক্ট যখন রান করতেছি তখন তিন ধরনের আর স্কোয়ার, তার মধ্যে হচ্ছে উইদিন, বিটুইন এবং হচ্ছে ওভারঅল। এখন ফিক্সড ইফেক্ট যেহেতু আমরা এটাকে বলতেছি উইদিন রিগ্রেশন, ফিক্সড ইফেক্ট উইদিন, এই জন্য হচ্ছে আর স্কোয়ার যখন আমরা কনসিডার করবো তখন হচ্ছে শুধু আর স্কোয়ার, মানে উইদিন আর স্কোয়ারটাকে মডেলের মধ্যে নিয়ে আসবো। এখন আমরা বাকি যে বিষয়গুলো আছে এগুলো যেভাবে ইন্টারপ্রেট করতে হয় স্পেসিফিক ভ্যারিয়েবল, সেগুলো সেভাবেই করতে হবে। এই যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, এই ফিক্সড ইফেক্ট রেজাল্টটা আসলে রিসার্চ পেপারে কিভাবে প্রেজেন্ট করা যায় সেই বিষয়টা একটু আমরা দেখি। এখানে একটা রিসার্চ পেপার ধরেন, যে রিসার্চ পেপারে দেখা এখানে আছে রেজাল্ট অফ ফিক্সড ইফেক্ট রিগ্রেশন। ফিক্সড ইফেক্ট রিগ্রেশন
এখানে দেখেন আমরা যে রেজাল্টটা পাইছি সেটা কিন্তু এখানে দেয়া আছে, কোফিশিয়েন্ট, স্ট্যান্ডার্ড এরর, টি ভ্যালু এবং পি ভ্যালু এখানে যা আছে তাই দেয়া আছে। এবং এখানে অবজারভেশন, নাম্বার অফ অবজারভেশন আমরা এখানে পাচ্ছি। আমরা যদি এখান থেকে চিন্তা করি, নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 472, এবং হচ্ছে এফ এফ টেস্ট, আমরা এখানে এফ টেস্ট পাইছি, এফ টেস্টের ভ্যালু এখানে দিব। দিয়ে এখন সিগনিফিকেন্ট কিনা জাস্ট সেখানে আমরা স্টার দিয়ে আসলে দিয়ে দিছি, এই মডেলের জন্য এটা সিগনিফিকেন্ট আসছে এই জন্য স্টার দেওয়া। এবং আর স্কোয়ার, এই যে আর স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি 0.62, তো এই 62টা হচ্ছে উইদিন, এই যে উইদিন যে আর স্কোয়ার, সেই আর স্কোয়ার, উইদিন আর স্কোয়ার। না, এখানে পেপারসে হচ্ছে স্টার চিহ্নের ডিফারেন্স কেন, মানে একটা তিনটা একটা দুইটা? আচ্ছা, স্টার চিহ্ন ডিফারেন্স এখানে ডিফারেন্সের কথা বলা আছে। স্টার চিহ্ন বলতে আসলে কি বোঝাচ্ছে, এখানে তিনটা স্টার যেখানে যেখানে দেওয়া আছে সেটা হচ্ছে 1% লেভেল অফ সিগনিফিকেন্ট। আবার হচ্ছে 2 স্টার, সেটা হচ্ছে আমরা 5%, এবং 1 স্টার সেটা হচ্ছে 10% লেভেল হিসেবে আমরা ধরতেছি। মানে হচ্ছে আমরা বলতেছি যে যে আমাদের পি ভ্যালুটা আছে, পি ভ্যালুটা যদি 10%-এর নিচে থাকে এবং হচ্ছে 5%-এর উপরে থাকে, এই সময় ওই মানে রেঞ্জটাকে আমরা মানে সেই রেঞ্জটাকে আমরা দিচ্ছি 1 স্টার। যদি এখানে 1 স্টার কোথাও থেকে থাকে, এই যে ধরেন যে এখানে 1 স্টার আছে, এর মধ্যে এই পি ভ্যালুটা ছিল কিসের মধ্যে, 5% অথবা হচ্ছে 5%-এর উপরে এবং 10%-এর নিচে ছিল। এবং হচ্ছে উম, দুইটা যেখানে ছিল, দুটার মধ্যে ছিল 1% থেকে হচ্ছে 1% এবং 5%-এর মধ্যে যেগুলো ছিল সেগুলো হচ্ছে 2, এবং হচ্ছে 1%-এর নিচে যেগুলো সেগুলো হচ্ছে 3 স্টার। এটা হচ্ছে এই জন্য ডিফারেন্স। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই, বুঝতে পেরেছি। নিচে ভাই ওই যে আলাদা করে আবার টি টেস্টের একটা ইয়ে আছে, ওইটা মানে কোনটা আর কি? আমাদের টেস্টে এখানে কি আসছে ওটা? কোনটা? আচ্ছা আমি বের করে দেখি কোনটা। পেপারস ওই যে নিচের দিকে, নিচের দিকে আবার এফ আর আর স্কোয়ার। এটা 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 জি জি, ওই ওইখানে। হ্যাঁ, আমরা তো হ্যাঁ এটাই কথা হ্যাঁ। বলতাম, আমরা তো এটাই কথা বলতেছিলাম। এফ এফ টেস্ট, এই এফ টেস্ট হচ্ছে এখানে দেখেন, এফ, এই যে এফ, এফ টেস্ট। আমরা এই যে এফ টেস্ট এখানে দেখতে পাচ্ছি, এফ টেস্ট এইটা, এই ভ্যালুটা আপনি দেখতে পাচ্ছেন না, যে এখানে যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন এটা, এই অংশটা, এটা হচ্ছে 14.36, সেটা হচ্ছে এই 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 স্ট্যাটিস্টিক্সটা। এবং হচ্ছে যে স্টারের কারণে এই যে পি ভ্যালু এখানে আসছিল, প্রবাবিলিটি ভ্যালু এখানে যেহেতু ইনসিগনিফিকেন্ট আসছে, এটা যদি 10%-এর নিচে যত আসতো সেই অনুযায়ী আমরা স্টার চিহ্ন এখানে দিয়ে দিতাম। ঠিক আছে, আবার নিচে আরেকটা কি যেন, এখানে আর হাউসম্যান স্কোয়ার, নাকি কি যেন একটা নিচে, হাউসম্যানের হ্যাঁ। আমরা অত দূর এখনো যাইনি, ওটা পরে পরে আলোচনা করব। জি। এবং অন্য একটা রিসার্চ পেপার থেকে আমরা যদি দেখি, এখান থেকেও আমরা কোফিশিয়েন্ট, স্ট্যান্ডার্ড এরর, টি টেস্ট এবং প্রবাবিলিটি, এখানে আমরা আর স্কোয়ার কোনটা নিয়েছি আমরা, উইদিন যেটা উইদিন, এবং হচ্ছে এফ টেস্ট আমরা যেটা পাইছি এবং পি ভ্যালুটা আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। এটাই হাউসম্যান টেস্টের বিষয়ে আমরা পরে আসবো, এখন সামনে আগায় যাই। এখন এখানে যে বিষয়টা আছে, আমরা মডেলটা নিয়ে এগুলো আলোচনা করে ফেলছি। যেমন প্রথমে এটা হচ্ছে কমান্ড, তারপর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বাকিগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং এফ ইজিটা হচ্ছে ফিক্সড ইফেক্ট অপশন, এই বিষয়গুলো। এবং এফ তে কি বোঝায় এটা আমরা জানি, এগুলো তো দেখলামই সবকিছু। যাই হোক, এখন র্যান্ডম ইফেক্ট মডেল। র্যান্ডম ইফেক্টে আমরা ফিক্সড ইফেক্টে কি কি দেখলাম, যদি আমরা মনে করি বা আমাদের ডেটার মধ্যে কান্ট্রি স্পেসিফিক ইফেক্ট থেকে থাকে, আমরা যদি মনে করি যে না, বাংলাদেশের যে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো আছে এবং ইন্ডিয়ার যে ফ্যাক্টরগুলো আছে সেগুলা বাংলাদেশের জিডিপি, বাংলাদেশের ফ্যাক্টরের মধ্যে কোনো সম্পর্ক আছে, তখন আমরা ফিক্সড ইফেক্ট ব্যবহার করতেছি। আবার যদি আমরা মনে করি যে না, হচ্ছে কান্ট্রি স্পেসিফিক কোনো ফ্যাক্টর আসলে জিডিপিতে প্রভাব ফেলতেছে না, আমরা যদি মনে করি, আপাতত মনে করি ধরে নিই, আমরা যদি মনে করি, আমাদের যদি কোনো রিজন থাকে বিলিভ করার মতো যে যে ইন্টারনাল ফ্যাক্টরগুলো আছে সেগুলা ভেরিয়েবলের মধ্যে কোনো ইফেক্ট রাখে না, তখন আমরা র্যান্ডম ইফেক্ট মডেল ব্যবহার করব। If you have reason to believe differences across the entity have some influence on your dependent variable but not correlated with predictors, এখন তাহলে আমাদের কখন আমরা র্যান্ডম ইফেক্ট ব্যবহার করব, এখানে ক্লিয়ারলি বলা আছে যে কিছুটা ইফেক্ট থাকবে কিসের উপর, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। মানে হচ্ছে জিডিপির উপর কিছুটা থাকবে, কিন্তু জিডিপির যে আমরা যে আদার্স ফ্যাক্টর গুলো দেখাচ্ছি, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আছে, সেগুলোর সাথে আসলে কোনো সম্পর্ক নেই। কার সম্পর্ক নেই? যে আমরা যে এ দিয়ে যেটা কনসিডার করতেছিলাম, এরোটা, মানে হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরের কোনো রিলেশনশিপ নেই। এটা যদি আমরা বিলিভ করি তখন হচ্ছে র্যান্ডম ইফেক্ট মডেল ব্যবহার করব। এটার কোনো ইফেক্ট নেই, কার সাথে নেই? এটার সাথে নেই। তো এতটুকুই যদি আমরা, এতটুকু হচ্ছে ফিক্সড ইফেক্ট রিগ্রেশন মডেলের কনসেপ্ট। আমরা ফিক্সড ইফেক্টের উল্টাটা, এখন র্যান্ডম ইফেক্ট মডেল যদি আমরা রান করতে যাই, তাহলে ফিক্সড ইফেক্ট যেভাবে আমরা রান করেছি, ফিক্সড ইফেক্টের এই অংশটুকুর জায়গায় শুধু আমরা র্যান্ডম ইফেক্ট, র্যান্ডমের আর, ইফেক্টের ই, এই জন্য আর ই যদি লিখে দিই তাহলে
র্যান্ডম ইফেক্ট মডেল রান হয়ে যাবে। তো এখন র্যান্ডম ইফেক্ট যদি রান হয়, তাহলে আমরা একইভাবে দেখতেছি এখানে র্যান্ডম ইফেক্ট জিএলএস রিগ্রেশন। আমরা র্যান্ডম, এটা হচ্ছে র্যান্ডম ইফেক্ট। এখানে আমরা একইভাবে নাম্বার অফ অবজারভেশন পাচ্ছি, গ্রুপ পাচ্ছি, এবং এফ টেস্টের জায়গায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ার্ড কাই টেস্ট, কাই স্কোয়ার সেম ইন্টারপ্রিটেশন এখানে। এফ টেস্ট আমরা যেভাবে বলছি যে ওভারঅল বিষয়টা মানে সবগুলা ভেরিয়েবল যেগুলো আছে একত্রেই, মানে পুরো মডেলটা আসলে সিগনিফিকেন্ট কিনা সেটা হচ্ছে কাই স্কোয়ার দিয়ে আমরা বুঝবো। এখানেও আমরা আর স্কোয়ার পাচ্ছি উইদিন, বিটুইন এবং ওভারঅল। কিন্তু আমরা আগে দেখলাম যে যখন মানে ফিক্সড ইফেক্ট ব্যবহার করছি, ফিক্সড ইফেক্টে ওখানে লেখা ছিল যে ফিক্সড ইফেক্ট ব্র্যাকেটে দেওয়া ছিল উইদিন রিগ্রেশন, উইদিন মডেল হওয়ার কারণে আমরা এখানে উইদিনটা কনসিডার করছি। কিন্তু র্যান্ডম ইফেক্টের ক্ষেত্রে আসলে কোনটা কনসিডার করবো? উইদিন তো নেওয়া যাবে না, কারণ এটা তো উইদিন মডেল না। তো এই জন্য এখানে নিতে হবে ওভারঅল বিষয়টা। এই ওভারঅল বিষয়টা কেন নেব? এই যে ওভারঅল বিষয়ের মধ্যে উইদিন এবং বিটুইন দুই বিষয় থাকে র্যান্ডম ইফেক্টের মধ্যে, এগুলো সবগুলো কনসিডার হয়। যেহেতু র্যান্ডম ইফেক্টে আমরা বলতেছি যে কোনো ইফেক্ট নাই, সেক্ষেত্রে সবখানে সব বিষয় এখানে থাকবে। আর ইন্টারপ্রেশন বাকিগুলো সেম। রিসার্চে নেই র্যান্ডম ইফেক্ট আসলে প্রেজেন্ট করা নেই। যদি র্যান্ডম ইফেক্ট প্রেজেন্ট করতে হইতো, সেক্ষেত্রে আমরা এফ টেস্টের জায়গায় শুধু কাই স্কোয়ার দিতাম, কাই স্কোয়ার দিয়ে কাই স্কোয়ারের যে ভ্যালুটা ছিল সেখানে এফ এর জায়গায় দিয়ে দিলে হয়ে যেত। এখন বিষয়টা হচ্ছে যে র্যান্ডম ইফেক্ট ফিক্সড ইফেক্ট মডেল রান করলাম। রান করার পর আমাদের যে বিষয়টা আসতেছে হেটারস্কেডাস্টিসিটি যদি কন্ট্রোল করতে হয়। এখন হেটারস্কেডাস্টিসিটি কন্ট্রোল করার বিষয়টা কেন আসতেছে? আমাদের ফিক্সড ইফেক্ট যে রিগ্রেশনটা, ফিক্সড ইফেক্ট রিগ্রেশনের মধ্যে আমরা দেখেছি যে কি কি অ্যাজাম্পশন ছিল। অ্যাজাম্পশনের মধ্যে সিটি থাকা যাবে না, প্রসেশনাল ডিপেন্ডেন্সি থাকা যাবে না, হেটারোস্কেডাস্টিসিটি থাকা যাবে না, এবং এন্ডোজেনিটি এন্ডোজেনিটিও থাকা যাবে না। তো এখন তার মধ্যে হচ্ছে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেটার মধ্যে হচ্ছে সিডি থাকা যাবে না এবং হেটারোস্কেডাস্টিসিটি থাকা যাবে না। হেটারোস্কেডাস্টিসিটি আমরা কিভাবে রিমুভ করব? সেটা রিমুভ করার জন্য দুটো বই আছে, আমরা কি জানি রোবাস্ট রিগ্রেশন যদি আমরা ব্যবহার করি, যেটা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যে রোবাস্ট স্ট্যান্ডার্ড এরর যদি আমরা ব্যবহার করি, রোবাস্ট স্ট্যান্ডার্ড এরর হেটারোস্কেডাস্টিসিটির যে প্রবলেমটা সেটা সলভ করে দিবে। আরেকটা কি আছে? আরেকটা আছে ক্লাস্টার স্ট্যান্ডার্ড এরর যদি আমরা ব্যবহার করি, তো সেক্ষেত্রে সেটাও প্রবলেম সলভ করবে। এখন সেটা সলভ করার জন্য আমরা ফিক্সড ইফেক্ট মডেলের পাশেই শুধু যদি রোবাস্ট লিখে দিই, রোবাস্ট রোবাস্ট লিখে দিই, তো সেক্ষেত্রে রোবাস্ট স্ট্যান্ডার্ড এরর চলে আসলো। এখানে আমার ডেটার মধ্যে যদি কোনো হেটারস্কেডাস্টিসিটি থেকে থাকে সেটা ওমিট হয়ে যাবে। এখন যদি হেটারস্কেডাস্টিসিটি টেস্ট করার পরও যদি হেটারস্কেডাস্টিসিটি না থাকে, তারপরেও আমরা কিন্তু হচ্ছে রোবাস্ট স্ট্যান্ডার্ড এরর ব্যবহার করতে পারবো। এটা আসলে কোনো ইস্যু না। এবং আমি ক্লাস্টারের একটা ধারণা দিয়েছিলাম আপনাদের। ক্লাস্টার কোনটাকে আমরা বলবো? ক্লাস্টার বলতে হচ্ছে আমরা গ্রুপ ওয়াইজ করে নেবো। আমরা যদি এই যে এতগুলো আমাদের কান্ট্রি আছে, এখানে কত কান্ট্রি? 59, 59 পুরা বিশ্ব মিলে হচ্ছে 59টা কান্ট্রি আছে। আমরা এখানে যদি ভাগ করে নেই মহাদেশ অনুযায়ী, যে কয়েকটা মানে কন্টিনেন্ট অনুযায়ী আলাদা আলাদা ভাবে ভাগ করে নেই, মানে গ্রুপ করে নেই, সেই গ্রুপ মিলে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। এখানে যে আপনারা প্যানেল দেখতেছেন, এটাও কিন্তু একটা গ্রুপ, তাই না? এই ডাটাগুলোকে আমরা এক গ্রুপে ফেলছি, এই কয়েকটা ডাটাকে এক এক গ্রুপে ফেলছি, মানে হচ্ছে আর্জেন্টিনা এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এভাবে একটা একটা গ্রুপ আমরা করেছি। আমরা একইভাবে কিন্তু হচ্ছে এগুলো বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করতে পারবো, ইনকাম ক্যাটাগরি, কিন্তু এইভাবে শুধু আইডি গুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আমরা যে লোয়ার ইনকাম কান্ট্রি যদি দিই, লোয়ার ইনকাম কান্ট্রি যদি হয়, তাহলে লোয়ার ইনকাম কান্ট্রি ধরলাম যে 1 দিলাম। 1 হচ্ছে মানে হচ্ছে লোয়ার ইনকাম কান্ট্রি। তারপর হচ্ছে 2 মানে হচ্ছে মিডল ইনকাম কান্ট্রি, এবং 3 মানে হচ্ছে হায়ার ইনকাম কান্ট্রি। এভাবে ক্যাটাগরাইজ করে আমরা ক্লাস্টার করে নিতে পারবো। সেটা দিয়ে আমরা স্ট্যান্ডার্ড এরর মানে সেটা হচ্ছে মডেলে ব্যবহার করে আমাদের হেটারস্কেডাস্টিসিটি যে ইস্যুটা সেটা সলভ করতে পারবো। সেটা কিভাবে? ধরেন যে আমরা ক্লাস্টার আইডি ব্যবহার করব, আমাদের বর্তমান যেটা আইডি আছে মানে গ্রুপ আছে, সেটাকেই ব্যবহার করব। তো এখন সেটা করার জন্য কি করতে হবে? জাস্ট হচ্ছে ভিসিই ক্লাস্টার, ক্লাস্টার, তারপর হচ্ছে আমাদের এই যে আইডিটা আছে, এই আইডিটা যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে আমরা যদি মডেল রান করি, তাহলে একটা রোবাস্ট রিগ্রেশন চলে আসবে। সেটা হচ্ছে ক্লাস্টার স্ট্যান্ডার্ড এরর হিসেবে আসবে। এখানে দেখেন যে স্ট্যান্ডার্ড এরর অ্যাডজাস্টেড ফর 59 ক্লাস্টার ইন আইডি। এখানে আমরা এটার যে রেজাল্টটা পাচ্ছি সেটা হেটারোস্কেডাস্টিসিটি কনসিস্টেন্ট একটা স্ট্যান্ডার্ড এরর। এখন একইভাবে আমরা এই বিষয়গুলো হচ্ছে র্যান্ডম ইফেক্টের মধ্যেও আমরা ব্যবহার করতে পারবো। আর এই যদি আমরা দিই, একইভাবে রান হবে। এটা রান করলে হেটারস্কেডাস্টিসিটির ইস্যুটা থাকবে না। এখন আমরা শিখলাম হচ্ছে
ফিক্সড ইফেক্ট মডেল এবং র্যান্ডম ইফেক্ট মডেল। এখন যে বিষয়টা আসতেছে আসলে কোনটা নেব, আমাদের দুটো আসলো না, দুটো বিষয় নিলাম, আসলে কোনটা আমি নিব সেটা কি আমার যেটা রেজাল্ট ভালো আসছে সেটার উপর নিব, ভিত্তি করে নিব, নাকি হচ্ছে ইচ্ছে হবে একটা নিব, কোনটা নিব? সেটা নেওয়ার জন্য আসলে আমাদের ইচ্ছার উপর, আমাদের ইচ্ছার আসলে কিছু যায় আসে না। এখানে একটা টেস্ট আছে, টেস্টেই বলে দিবে যে আমরা কোনটা আসলে নিব আমাদের রিসার্চের জন্য। সেটা টেস্টের নাম হচ্ছে হাউসম্যান টেস্ট। এই যে আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন হাউসম্যান লেখা, সেটাই হচ্ছে সেই টেস্টের মাধ্যমে আমাদের সিলেক্ট করতে হবে। এটার নাম হচ্ছে হাউসম্যান স্পেসিফিকেশন টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমাদের বাছাই করে নিতে হবে কোনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট মডেল। সেটার জন্য কি করতে হবে? প্রথম স্টেপ হচ্ছে ফিক্সড ইফেক্ট রিগ্রেশনটা রান করে নিতে হবে, এবং যে রেজাল্ট আমরা পাবো সেটাকে স্টোর করে ফেলতে হবে স্ট্যাডার মধ্যে, স্ট্যাডার মেমোরিতে স্টোর করে ফেলবে। স্টোর করার স্টেপ কি? এস্টিমেটস, স্টোর, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি ফিক্সড, এই ফিক্সডটা হচ্ছে আমাদের দেওয়া নাম, এটা হচ্ছে আমরাই নাম দিয়েছি। এবং একইভাবে আমরা হচ্ছে র্যান্ডম ইফেক্ট মডেলটা রান করব, এরপর হচ্ছে একইভাবে স্টোর করব রেজাল্টটা, এটা আমরা র্যান্ডম দিয়ে স্টোর করেছি। এরপর হাউসম্যান ফাংশন ব্যবহার করব, তারপর হচ্ছে আমরা দেবো এই যে ফিক্সড এইটা, এরপর হচ্ছে এই র্যান্ডম, এই র্যান্ডম। এখন সিগমা মোর আমরা এটা যদি ব্যবহার না করি, এটা কিছু যায় আসে না। তা আমরা স্টেপ বাই স্টেপ এখন করে দেখি। তাহলে প্রথম স্টেপ আমরা কি করবো? রিগ্রেশন রান করে নেবো, ফিক্সড ইফেক্ট রিগ্রেশন। ওকে, আমাদের যেহেতু এখানে সেভ করা আছে, তো আমরা জাস্ট সেইভাবেই করবো। স্যার ওভাস থাকলেও সমস্যা নেই, দিলাম এবং রান হয়ে গেছে ফিক্সড ইফেক্ট রিগ্রেশন। আমরা এটাকে স্টোর করবো এখন। এস্টিমেটস স্টোর, আমরা এস্টিমেট স্টোর করবো, কি নাম দেবো? ফিক্সড ইফেক্ট, বা ফিক্সড ইফেক্ট যেহেতু মডেল আমরা ফিক্সড লিখে দিলাম। ফিক্সড, ফিক্সড লেখা দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে স্টোর হয়ে গেছে। এবং একইভাবে আমরা র্যান্ডম ইফেক্টটাও রান করে দিয়ে স্টোর করে ফেলবো, র্যান্ডম ইফেক্ট। এবং আমরা একইভাবে এখানে জাস্ট হচ্ছে নামটা চেঞ্জ করে দিব, র্যান্ডম ইফেক্ট, র্যান্ডম, র্যান ডিও, র্যান্ডম, র্যান্ডম। এখন যে কমান্ডটা ব্যবহার করবো সেটা হাউসম্যান স্পেসিফিকেশন টেস্টে আমরা লিখে দেবো হাউসম্যান, হাউস এম এন, হাউসম্যান। হাউসম্যান দেওয়ার পর আমরা দেবো ফিক্সড, তারপর দেবো হচ্ছে র্যান্ডম। তাহলে আমরা লিখে দেবো ফিক্সড, ফিক্সড এর স্টোর করার নাম, এবং র্যান্ডম, র্যান ডিও, র্যান্ডম। আমরা যদি রান করে দিই, আচ্ছা, হাউসম্যান টেস্ট ক্যান নট বি ইউজড উইদিন, আচ্ছা, এটা ব্যবহার করা যাবে না। হ্যাঁ, কোথায়? আমাদের রোবাস্ট রিগ্রেশনের ক্ষেত্রে আসলে ব্যবহার করা যাবে না সেটা বলছে। ওকে, সমস্যা নেই। তাহলে আমরা ক্লিয়ার করে নিই, ড্রপ, এই দুটো ড্রপ করে দিলাম। তাহলে সেম কাজটাই আমরা করবো, শুধু হচ্ছে রোবাস্ট বাদ দিয়ে আমরা স্টোর করে নেব ফিক্সড, এবং র্যান্ডম ইফেক্ট একইভাবে রান করব, র্যান্ডম ইফেক্ট, এবং স্টোর করব র্যান্ডম লিখে। এখন আমরা হাউসম্যান টেস্টের যে ফাংশনটা আমরা ওটা রান করব, রান করে দেখলে আমরা দেখা যাচ্ছে যে এখানে হাউসম্যান টেস্টের রেজাল্ট পাইলাম। এখন রেজাল্টটা আসলে আমরা ইন্টারপ্রেট করবো কিভাবে সেই বিষয়টা দেখি। তাহলে নাল হাইপোথেসিস কি? নাল হাইপোথেসিস হচ্ছে দে আর নট কো রিলেটেড। আসলে এখানে দে বলতে কাকে বোঝাচ্ছি? দে বলতে এখানে কাদের সম্পর্কে আমরা কথা বলতেছিলাম? একটা হচ্ছে এই যে আমাদের এখানে সম্পর্কটা দেখতেছিলাম, যে স্পেসিফিক যে ফ্যাক্টর বা ইন্টারনাল ফ্যাক্টরের সাথে যে ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলের যে রিলেশনশিপটা, এইটাকে আমরা বলতেছি হচ্ছে দে। এই যে রিলেশনশিপটার কথা বলতেছি, এটা যদি হচ্ছে না থাকে, রিলেশনশিপটা যদি না থাকে, তখন আমরা ওইটাকে বলতেছি র্যান্ডম, র্যান্ডম ইফেক্ট ওটা বলতেছি, ওটাকে আমরা র্যান্ডম ইফেক্ট। মানে রিলেশনশিপ নাই কার সাথে? কান্ট্রি স্পেসিফিক ফ্যাক্টর এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা রিগ্রেসরদের। এখন যদি হচ্ছে ইফেক্ট থাকে, যদি ইফেক্ট থাকে, আমরা তো জানি যে ফিক্সড ইফেক্ট, ওইটাকে আমরা ফিক্সড ইফেক্ট বলবো। তাহলে অল্টারনেটিভ হাইপোথেসিসকে আমরা হচ্ছে ফিক্সড ইফেক্ট বলবো। তো এখন এখানে যে রেজাল্টটা আসছে সেখান থেকে আপনারা ডিসিশনটা নেন। আপনারা যদি ডিসিশন নেন তাহলে প্রবাবিলিটি ভ্যালু দেখবেন, কাই স্কোয়ারের ভ্যালু হচ্ছে 26.38। এখন প্রবাবিলিটি ভ্যালু কি আসছে? লেস দেন 5% চলে আসছে। লেস দেন 5% মানে হচ্ছে আমাকে কোনটা অ্যাকসেপ্ট করতে হবে? অল্টারনেটিভটা অ্যাকসেপ্ট করতে হবে। অল্টারনেটিভ কোনটা? হচ্ছে এইটা, মানে ফিক্সড ইফেক্ট মডেলটা অ্যাপ্রোপ্রিয়েট। ফিক্সড ইফেক্ট মডেলটা আমাকে চুজ করতে হবে। আপনাদের কি এতদূর পর্যন্ত বিষয়টা ক্লিয়ার? হজমেন্ট টেস্ট পর্যন্ত? ওকে, এখন
আমরা এখন একটা বিষয় পাইলাম এই মডেল থেকে। এই মডেল থেকে আমরা দুটো পাইলাম যে এই মডেল আমাদের বলে দিচ্ছে যে ফিক্সড ইফেক্ট মডেল আপনার আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। যদি মডেল আমাদের বলে দিত যে র্যান্ডম ইফেক্ট, তাহলে আমরা র্যান্ডম ইফেক্টটা চুজ করতাম আমাদের মডেলের জন্য। এখানে দেখেন এই যে রিসার্চ পেপারগুলোতে র্যান্ডম ইফেক্ট র্যান্ডম ইফেক্টের পি ভ্যালু হচ্ছে র্যান্ডম ইফেক্টের পি ভ্যালু হচ্ছে না, মানে হাউসম্যান টেস্টের পি ভ্যালু হচ্ছে <5%। এই জন্য এটা হচ্ছে ফিক্সড ইফেক্ট মডেলটা নেওয়া হয়ে গেছে, ফিক্সড ইফেক্ট রিগ্রেশন। এখন এখন আমরা হচ্ছে দুটা রুটে চলে যাব। এখানে রুটটা আপনাদের রুট ম্যাপটা আমি বলি। এখন কথার কথা, আমরা পাইলাম আমাদের মডেল থেকে ফিক্সড ইফেক্ট অ্যাকসেপ্ট করলাম। ফিক্সড ইফেক্ট অ্যাকসেপ্ট করার পর এখানে আরেকটা বিষয় আছে যে আসলে আমরা ফিক্সড ইফেক্টেই রাখবো নাকি হচ্ছে টাইম ফিক্সড ইফেক্ট আমাদের ব্যবহার করতে হবে। এটা শুধু ফিক্সড ইফেক্টে থাকবো নাকি হচ্ছে টাইম ফিক্সড ইফেক্ট টাইম ফিক্সড ইফেক্ট। এখন যদি র্যান্ডম ইফেক্ট চুজ করতাম, তাহলে তারপর আরেকটা রুট আছে আমাদের, শুধু র্যান্ডম ইফেক্টই রাখবো নাকি হচ্ছে ওএলএস মডেলটা রান করবো আমরা, ওএলএস। তাহলে আমরা কিসের মধ্যে ইয়ে দেখবো, টাইম ফিক্সড ইফেক্ট এবং হচ্ছে ফিক্সড ইফেক্ট। এরপর আসবে র্যান্ডম ইফেক্টের মধ্যে র্যান্ডম ইফেক্ট ভার্সেস হচ্ছে ওএলএস। আমরা আমরা এখান থেকে এই দুটা কি দিয়ে আমরা মেজার আবার হচ্ছে স্পেসিফাই করলাম হাউসম্যান টেস্ট দিয়ে, হাউসম্যান টেস্ট। তাহলে আমরা শেষ করি, তারপর আমরা বিষয়টা রিক্যাপ করবো। ধরলাম আমাদের আমরা ফিক্সড ইফেক্ট স্পেসিফাই যদি হয়, যদি আমরা আমাদের মডেল বলি যে আহ, আপনাকে ফিক্সড ইফেক্ট চুজ করতে হবে। এখন ফিক্সড ইফেক্টের পর আসতেছে যে ফিক্সড ইফেক্ট ভার্সেস টাইম ফিক্সড ইফেক্ট বলতে কি বোঝাচ্ছে এখানে? টাইম ফিক্সড ইফেক্টের মধ্যে কি দেখে যে যে ইয়ারের যে ইফেক্ট আছে কিনা। আমরা এখন দেখবো যে ইয়ারের ইফেক্ট আছে কিনা। যে দেখা গেল যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছে, ওই ইয়ার দুটার আসলে কোনো ইফেক্ট আছে কিনা আমার মডেলে। আমি জিডিপির সাথে এফডিআই রিলেশনশিপ দেখাবো, কিন্তু দেখা যাচ্ছে যে কোভিড-19 যে যে সময়গুলো ছিল, সেই কোভিড-19 দুটো বছর আসলে মানে কোনো ধরনের তাদের ইফেক্ট ছিল কিনা। আবার হচ্ছে যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সময়গুলোর কোনো ইফেক্ট আছে কিনা, বা এখন যুদ্ধ চলতেছে তাদের ইফেক্ট গুলো আছে কিনা। এই বিষয়গুলো আহ, ধরেন যে 2025 সালে যুদ্ধ চলতেছে তেল সংকট, সেটা সেই ইয়ারের কোনো ইফেক্ট আছে কিনা সেই বিষয়টা ক্যাপচার করবে টাইম ফিক্সড ইফেক্টের বিষয়টা। এখন টাইম ফিক্সড ইফেক্ট আমরা চুজ টাইম ফিক্সড ইফেক্ট নাকি শুধু ফিক্সড ইফেক্ট রাখবো, এটা হচ্ছে আমাদের বলে দিবে। সেখানে একটা টেস্ট আছে, টেস্ট পার্ম নামে। সেই টেস্ট পার্ম ব্যবহার করে আমাদের এখন ডিসাইড করতে হবে আসলে কোনটা রাখবো। এখন সেটার জন্য কি করতে হবে? স্টেপ 1, রিগ্রেশন। আমরা যেভাবে দেখলাম ফিক্সড ইফেক্ট রিগ্রেশন সেভাবেই থাকবে, শুধু হচ্ছে এডিশনালি ইয়ারের বিষয়টা এখানে চলে আসবে। আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে আমরা ইয়ার নিয়ে আসবো। আচ্ছা, দেখি আমরা রান করে। হুম, এটা মডেল, এবং এখানে আই ডট নিয়ে আসতে হবে ইয়ার। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি এগুলো কিন্তু সেম, ফিক্সড ইফেক্ট রিগ্রেশনের বিষয়টা সেম থাকলো, এখানে শুধু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জায়গায় আমরা ইয়ারগুলো নিয়ে আসলাম। কোনো ইয়ারের স্পেসিফিক ইফেক্ট আছে কিনা আমাদের এই মডেলে। তো আমরা যদি এই মডেলের দিকে তাকাই, যা সেক্ষেত্রে 2017 সালে শুধু ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি আহ, এই আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে, সিআরআই এর মধ্যে, এই মডেলের ক্ষেত্রে। এখন আমরা তখন হচ্ছে রেজাল্টটা আসলে ইন্টারপ্রেট যদি করতে, মানে রেজাল্টটা যখন আমরা প্রেজেন্ট করব, তখন কিন্তু হচ্ছে শুধু যে বিষয়গুলো, যে ইয়ারগুলো সিগনিফিকেন্ট হবে সেই ইয়ারগুলো আমরা এর সাথে রেখে দিব, এই যে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আছে তার নিচে আমরা রেখে দিব এভাবে। এবং হচ্ছে এইটা এইটা যে আমরা চুজ করব নাকি হচ্ছে শুধু ফিক্সড ইফেক্টটা চুজ করব, সেটা আমরা বলে দিবে। মানে মানে সেটা স্পেসিফাই করতে হবে কি লিখে, টেস্ট টেস্ট পার্ম টেস্ট পার্ম টেস্ট পার্ম, তারপর হচ্ছে ইয়ার, টেস্ট পার্ম, তারপর হচ্ছে আমরা আই ডট ইয়ার, এই যে ইয়ার আমরা যদি দিই। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি এফ টেস্ট এবং প্রবাবিলিটি ভ্যালু। এখন নাল হাইপোথেসিসটা আসলে কি সেটা আমরা দেখি। নাল হাইপোথেসিসটা কি এখানে, যদি হচ্ছে আমাদের প্রবাবিলিটি ভ্যালু, এফ এর প্রবাবিলিটি ভ্যালু যদি 5%-এর নিচে হয়, সেক্ষেত্রে আমরা কি করব? কি হচ্ছে, উই ফেল টু অ্যাকসেপ্ট নাল হাইপোথেসিস অ্যান্ড কোফিশিয়েন্ট ফর দ্য ইয়ার আর জয়েন্টলি ইকুয়াল টু 0। ইন দিস কেস টাইম ফিক্সড ইফেক্ট আর নিডেড। তার মানে হচ্ছে যে আমরা যখন নাল হাইপোথেসিস কি দাঁড়াচ্ছে,
টাইম আমাদের ফিক্সড ইফেক্ট, আর হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস। অল্টারনেটিভ হাইপোথেসিস হচ্ছে টাইম ফিক্সড ইফেক্ট। টাইম ফিক্সড ইফেক্ট। তো এখন আমরা এখানে আমাদের মডেল অনুযায়ী আমরা কি পাচ্ছি, দেখা গেল যে আমাদের 10%-এর উপরে বা 5%-এর উপরে প্রবাবিলিটি ভ্যালু। এই জন্য আমরা এটাকে নাল হাইপোথেসিসকে আসলে আমরা রিজেক্ট করতে পারতেছি না। তখন আমরা ডিসাইড করবো যে আমরা যে ফিক্সড ইফেক্ট, শুধু ফিক্সড ইফেক্টটা রেখে দিলে আমাদের মডেলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, আমরা আমাদের এটাই অ্যাপ্রোপ্রিয়েট মডেল, আমাদের রিসার্চের জন্য এটাই মানে এটাই প্রেজেন্ট করবো। তো আমরা দুইটা জিনিস থেকে আমরা ডিসিশন নিলাম। কখন, কোন ক্ষেত্রে? যখন হাউজম্যান টেস্ট আমাদের বলে দিবে যে ফিক্সড ইফেক্ট রিগ্রেশন স্পেসিফাইড হয়ে গেছে, এবং ফিক্সড ইফেক্ট স্পেসিফাই হওয়ার পর আমরা ডিসাইড করবো যে ফিক্সড ইফেক্ট নাকি টাইম ফিক্সড ইফেক্ট। এটার মধ্যে থেকে একটা বেছে নিলাম আমরা। এখন যদি আমরা এখন অন্য চিন্তা করি, অন্যদিকে চিন্তা করি, এখন হাউজম্যান টেস্ট আমাদের বলে দিল যে আপনাকে র্যান্ডম ইফেক্টটা নিতে হবে, মানে র্যান্ডম ইফেক্টটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। হাউজম্যান টেস্ট করার পর আমরা রেজাল্ট পাইলাম, কথার কথা। এখন সেই ক্ষেত্রে এরপর আমাকে কি করতে হবে? র্যান্ডম ইফেক্ট নাকি হচ্ছে ওএলএস, এই দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে। সেটা কিভাবে বেছে নিব? সেটা বেছে নেওয়ার জন্য এলএম টেস্টের মাধ্যমে ডিসাইড করতে হবে যে র্যান্ডম ইফেক্ট নাকি হচ্ছে পুলড ওএলএস, মানে হচ্ছে শুধু ওএলএস আর কি, যেটা আমরা ওটাকে পুলড ওএলএস বলতেছি। তো এখন সেটার জন্য তাহলে এখন ফার্স্ট স্টেপ হিসেবে আমরা র্যান্ডম ইফেক্ট রান করে নিব। আমরা যখন কম্পেয়ার করবো র্যান্ডম ইফেক্ট অ্যান্ড ওএলএস, তখন র্যান্ডম ইফেক্ট রান করে নিতে হবে, এবং রান করে নিন, এবং হচ্ছে পরবর্তী ধাপ অনুযায়ী এলএম টেস্ট হিসেবে xt-test0 রান করতে হবে। এখন আমরা র্যান্ডম ইফেক্ট রান করে নিই। র্যান্ডম ইফেক্ট, এরপর xt-test0, xt-test0 দিলে আমরা এখানে কাই স্কয়ার বা কাই বার স্কয়ার পাইলাম, এবং প্রবাবিলিটি ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে আসলে আমরা কি ডিসিশন নিব? এখন যদি আমাদের কাই বার স্কয়ারের ভ্যালু যদি 5%-এর নিচে থাকে, তাহলে র্যান্ডম ইফেক্ট নিডেড। তাহলে আমাদের নাল হাইপোথেসিস কি দাঁড়াচ্ছে? নো প্যানেল ইফেক্ট। এই যে আমরা নো প্যানেল ইফেক্ট, নো প্যানেল ইফেক্ট, এটা হচ্ছে মানে হচ্ছে ওয়েলএস, কোনো প্যানেল ইফেক্ট নেই। আর হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস প্যানেল ইফেক্ট আছে, মানে হচ্ছে র্যান্ডম, যেটাকে আমরা বলতেছি যে কিছু ইনফ্লুয়েন্স আছে, র্যান্ডম ইফেক্ট। এখন আমরা টেস্ট থেকে পাচ্ছি প্রবাবিলিটি ভ্যালু <5%। <5% মানে হচ্ছে আমাকে অবশ্যই অল্টারনেটিভকে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে আমরা শুধু এই র্যান্ডম ইফেক্টটা যদি চুজ করি, আমরা মানে র্যান্ডম ইফেক্টে আমরা সিলেক্ট করতে হবে এবং আমাদের রেজাল্টে প্রেজেন্ট করতে হবে। তাহলে আমরা ডিসিশন নিলাম কিসের মাধ্যমে? এলএম টেস্টের মাধ্যমে, র্যান্ডম ইফেক্ট এবং হচ্ছে পুল ওএলএস এর মধ্যে। এখন এরপর ডায়াগনস্টিক টেস্ট আমাদের ডিসিশন তো হয়ে গেল যে কি ধরনের মডেলটা আমরা ব্যবহার করব। সেই মডেলের উপর এখন আমরা ক্রস সেকশনাল ডিপেন্ডেন্সি টেস্ট করব, যেমন হচ্ছে এক্সটি টেস্ট, পেসারান সিডি, এটা এভাবে টেস্ট করতে পারবো। এবং হেটারোস্কেডাস্টিসিটি যদি আমরা রোবাস্ট বা ক্লাস্টার স্ট্যান্ডার্ড এরর যদি ব্যবহার করে থাকি, তো এরপর আমরা হেটারোস্কেডাস্টিসিটি তখন আর দরকার হবে না। যে আমরা যখন হচ্ছে হাউজম্যান টেস্ট রান করতেছিলাম, তখন কিন্তু রোবাস্ট স্ট্যান্ডার্ড এরর দিয়ে রান হচ্ছিল না। আমরা এখন করতে পারবো যে যখন আমাদের ডিসাইড হয়ে যাবে, আমাদের ডিসিশন নেওয়া হয়ে গেছে, ধরলাম যে আমাদের র্যান্ডম ইফেক্টে আমরা এখন রোবাস্ট ব্যবহার করব। রোবাস্ট র্যান্ডম ইফেক্টের মধ্যে রোবাস্ট ব্যবহার করে আমরা রেজাল্টটা প্রেজেন্ট করতে পারবো। তাহলে আর কোনো প্রবলেম নেই। রোবাস্ট, তখন হেটারোস্কেডাস্টিসিটির যদি প্রবলেম থেকে থাকে, তো এটা সমাধান হয়ে যাবে। এবং সিরিয়াল কোরিলেশন, অটো কোরিলেশন তো টেস্ট করতে হবে, অটো কোরিলেশন থাকা যাবে না। এই হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। তো আসলে আপনারা এই ছিল হচ্ছে আমাদের প্যানেল ডাটার মডেল। আপনারা হচ্ছে রোড ম্যাপটা আসলে বুঝতে পারছেন কিনা? একটু হিজিবিজি এবং কনফিউজিং। ভিডিওটা আপনারা যদি আরেকবার দেখেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন এই বিষয়ে। ভাইয়া ওই যে পেপার গুলো দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, নিশ্চয়ই পেপারগুলো আমরা দিব। আচ্ছা, এখন আপনাদের রোড ম্যাপটা বুঝতে আসলে কোনো সমস্যা হয়েছে কিনা? না ভাই, আমাদের তো সেরকম সমস্যা নেই। ক্লাস দেখি আরো অ্যানালাইসিস করে দেখি। ঠিক আছে।
তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আচ্ছা, আপনাদের হচ্ছে একটা মানে গুগল ফর্ম কুইজের জন্য মানে সেন্ড করা হবে। আপনারা চেষ্টা করবেন সেই কুইজের আনসার দেওয়ার জন্য। সেগুলো আমরা রেখেছি ডাটা প্রসেসিং এবং যে পটেনশিয়াল প্রবলেম ইন ডাটা সেই বিষয় কনসেপ্টগুলোর উপরে। আপনারা একটু টেস্টটাতে অ্যাটেন্ড করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আহ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।